শাবাশ তারেক রহমান সাহেব, শাবাশ তারেক রহমানের বাজিমাত। আসলে আমরা এতদিন এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিলাম, স্যালুট জানালাম। আমরা সত্যিকার অর্থে এমন প্রধানমন্ত্রী চাই। দেখেন, আমি একজন ভাগ্যবান মানুষের কথা বলবো আজকে। হ্যাঁ, উপরওয়ালা ওনার ভাগ্যটা এত সুন্দরভাবে লেখা রাখছে যেটা আমরা বুঝতে পারিনি। আমরা অনেক ট্রল করছি, তাচ্ছিল্য করছি, অনেক রকম কথা বলছি। কাকে নিয়ে? সম্ভব তারেক রহমান সরকার থেকে জামাত এনসিপি জামাত জোট একটা বিরাট সুখবর পেয়েছে। জামাত শিবিরে খুশির বন্যা, এটা দেখে জামাত খুশি আর খুশি। জামাত এনসিপি অলরেডি সুখবর পেয়েছে। জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে সফলতা, এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। দেশের মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছে। অভিনন্দন জামায়াত ইসলাম। এমন পরিবর্তনই তো বাংলাদেশের মানুষ দেখতে চায়। বাহ, এটা খুবই প্রশংসনীয়। এরকম সৌন্দর্য বাংলাদেশে এর আগে কখনো দেখেছি কিনা মানুষ আমার জানা নাই। এটার প্রশংসা করতে হবে, যা ভেবেছিলাম তা না। তারেক রহমান সাহেব এটা কি করছেন? ইতিহাসের পাতায় নাম লিখাতে যাচ্ছেন। এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে, এবারই প্রথম তারেক রহমান সাহেব নির্বাচিত হবার পর সর্বশেষ 11 দলীয় জোটের এই অভিযোগ সত্যে প্রমাণিত হলো। এটা জেনতেন কোনো অদু মধু যদু কদু এই সত্যতা প্রকাশ করেন নাই। এই সত্যতার স্বীকৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায়বেলা এমন একটি মরণ কামড় দিয়ে গেছেন, ভারতে হাহাকার শুরু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি করলেন যেটার কারণে ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে? ইশরাকের বাবা সাদেক হোসেন হুক্কা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছেন, এটা ঠিক আছে, কিন্তু ইশরাক কখন আওয়ামী লীগে ঢুকে গেলেন সেটা বুঝতে পারলাম না। আজকে সে মন্তব্য করছে মাশরাফি আর সাকিব আল হাসান খুনের মামলার আসামি হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। তারেক রহমান সরকার থেকে অনিবার্য তারেক রহমান সরকার থেকে যেটা নিশ্চিত, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যেহেতু আনুষ্ঠানিকভাবে শপথ নেয়নি, এই কারণে আমরা বলতে পারছি না, সম্ভাব্য বলছি। জামাত এনসিপি জামাত জোট একটা বিরাট সুখবর পেয়েছে। মোটামুটি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, নিশ্চয়তা পাওয়া গেছে। সেটা হচ্ছে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। হ্যাঁ, একটু টালবানা করতে পারে, ওটা জামাত এনসিপির সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। দেখা যায় যে জামাত কতটুকু কোঅপারেট করবে বা জামাত যাতে বেশি কোঅপারেট করে, জামাত যাতে রাজপথে না যায়, এগুলোর ক্ষেত্রে একটু দরকার করে একটু ডিলে করতে পারে। বাট জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে এই বিষয়ে জামাত এনসিপি অলরেডি সুখবর পেয়েছে। জামাত এনসিপিকে অলরেডি অনেক নিশ্চয়তা দেওয়া হয়েছে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, এটা নিয়ে কোনো তালবানা করবো না। জনমনে যে সন্দেহ সংশয় রয়েছে যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে কি করবে না, জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, এটা কনফার্মেশন তারা দিচ্ছে। দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে যে গণভোট এটা জামাতের বিষয়, এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ওটা জামাত সরকার ক্ষমতায় আসা। জামাত ক্ষমতায় আসতে যা করতো তার 50% জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি করে দিলে হয়ে যাবে। জাস্ট ক্ষমতার 7টা জামাত পাবে না, কিন্তু জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হয়ে যাবে। জামাতের ভিত্তি বাংলাদেশে স্থায়ী পাবে, আওয়ামী লীগ ফিরতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে আওয়ামী লীগ আজীবন নিষিদ্ধ হয়ে যাওয়া। জুলাই সনদ বাস্তবায়ন মানে 72 সংবিধান নাই হয়ে যাওয়া। নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, নতুন অধ্যায় শুভ সূচনা, যেটা বাংলাদেশে জামাতের জন্য একদম সেফ জোন। আওয়ামী লীগ আমল জামাতের জন্য সেফ জোন ছিল না, বিএনপির জন্য সেফ জোন ছিল না। কারণ বিএনপিকেও নানান কথাবার্তা শুনতে হয়েছে, জিয়াউর রহমান অবৈধ শাসক, অনেক কিছু শুনতে হয়েছে। এখন ওই অধ্যায়টাই শেষ, এখন নতুন অধ্যায়, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান। আপনারা জানেন যে এই যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তার 2টা শপথ নেবে, একটা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে আর একটা নিয়মিত পার্লামেন্ট সদস্য হিসেবে। সেখানে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার করে ওটা নতুন সংবিধান বানাবে। কারণ সংবিধানের মূলনীতি সংস্কার করা যায় না, সংশোধন করা যায় না, এটা আদালতের রায়। সংবিধানের মূলনীতিটা অপরিবর্তনীয়। এখন আপনি মূলনীতি পরিবর্তন করে দিচ্ছেন, মানে একটা নতুন সংবিধান করছেন। এটা জামাতের জন্য ক্ষমতা আসতো, এটা জামাত পারতো কিনা বা নানান প্রশ্ন তো বাধা আসতো, কিন্তু বিএনপি সরকার আদরি এটা হবে, এবং এটার কনফার্মেশন আমরা পেয়েছি। একটু তালবানা করতে পারে, কিন্তু বাস্তবে তারা এটা করবে। তো দর্শক দেখেন, এনসিপির একমাত্র অস্তিত্ব জুলাই বেঁচে থাকার মধ্য দিয়ে। এনসিপির ছেলেদের জীবনের গ্রান্টি জুলাই বেঁচে থাকা। তো বিএনপি ক্ষমতা আসার আগে জুলাই ভুলিয়ে দেওয়া নানান কিছু চেষ্টা করেছে, সংস্কার বিরোধী অবস্থান নিয়েছে, এমনকি গণভোটে না পাশ করানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু পারেনি। বিভিন্ন জায়গায় বিএনপি প্রার্থীরা যে পরিমাণ ভোট পেয়েছে ওই পরিমাণ ভোট না ভোটের পক্ষে পড়েছে, মানে বিএনপি কার্যত না ভোটের পক্ষে ছিল, কিন্তু কাজ হয়নি। হাবর জিতেছে। এই হাবর জিতেছে মিন্স জামাত জিতেছে, এনসিপি জিতেছে, জুলাই বেঁচে গেছে। অতএব জুলাইকে বিএনপি চাইলে হত্যা করতে পারবে না। আপনি কি মনে করেন জামাত এনসিপি আছে, এদেশের জনগণ বেঁচে আছে, এই গণভোটে জুলাই সনদ পাশ হলে গণভোটকে ফেলে দিবে বিএনপি? ইম্পসিবল। এটা চিন্তা করলে তার যে ক্ষমতা একটা সোজা কথা, এই গণভোটকে অস্বীকার করার মতো, এটাকে অবমূল্যায়ন করার মতো, ডিভ্যালু করার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকার নেই। অতএব তারা অনিবার্যভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা নিশ্চিত আপনি ধরে নিতে পারেন। এছাড়া আরো সবচেয়ে জুলাই সনদ আমাদের চাইতে আমার কাছে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে বিভিন্ন জায়গায় জামাত শিবির এনসিপি হামলা হচ্ছে। হামলা তো বন্ধ করতে হবে, যারা করেছে কড়াই গণ্ডায় তার হিসাব নিতে হবে এবং বিচার করতে হবে। এবং জামাত যেভাবে তালিকাবদ্ধ করেছে বিচারের বাইরে এগুলো যাবে না, ডেফিনেটলি বিচার হবে। এই বিষয়ে তারেক রহমান আশ্বাস দিয়েছে, এটা তো একটা সুখবর আছে। আবার জুলাই সনদ বাস্তবায়ন করার কথা নিশ্চিত জামাত এনসিপিকে বলেছে, এই বিষয়ে কোনো স্থান নেই। তো এখানে এই সুখবর পেয়ে, সব খবর পেয়ে তারপরে জামাত জোটের প্রধান শরিক এনসিপি এখন জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে জুলাই সনদ হয়েছে অনেকদিন হয়ে গেছে, জামাত সাইন করেছে, এনসিপি এতদিন সাইন করেনি। এখন বিএনপি ক্ষমতা আসার পর
এনসিপি পার্লামেন্টে যাওয়ার পর এখন সাইন করছে, এটা খুব তাৎপর্যপূর্ণ। দেখেন না, ওনার দলের লোক, একদম ওনার দলে ছিল ভাই, 15-16 বছর যুদ্ধ কইরা গেছে অনলাইনে, রুমিন ফারহানা, উনাকে দেয় নাই, উনি একাই নির্বাচন কইরা বহু ভোটে পাশ কইরা চলে আসছে। এখন দেখেন উনি বলতেছে এই নির্বাচনে কারচুপি হয়েছে, উনার মুখে শুনছেন না, উনি প্রতিবাদ করতেছে, উনি বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। উনি তো বিএনপির একজন ছিল, তাই না? উনি কি মিথ্যা কথা বলে? আমার বিচারে আমি আজ পর্যন্ত যতগুলো টক শো ওনাকে দেখছি, আমার মনে হয়, এটা আমার মনে হয়, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, উনি প্রতিবাদী, উনি সত্যি কথাই বলে, হয়তো একটু এদিক সেদিক করে নিজের দলের পক্ষে, তা করুক, এটা সবাই অভ্যাস আছে ভাই, আমারও আছে। তারপরে উনি প্রচুর সত্যি কথা বলে এবং প্রতিবাদী নারী। সেই প্রতিবাদী কণ্ঠ যখন যাবে সংসদে, কি ভূমিকম্পটা যে ঘটাবে উনি, মনের মধ্যে অনেক ক্ষোভ তো ভাই। আপনার জন্য 16-17 বছর আমি লাইফ রিস্ক নিয়ে রক্সতে প্রতিবাদ করে গেলাম, রক্স করে ঘরে ফিরতে যায় ভয় লাগতো, রাস্তা থেকে না উঠায় নিয়ে যায়, উঠায় নিতে পারি না কেন? অ্যাডভোকেট মানুষ তো, ওনারা আবার লাইন জাইন কম না, চারিদিকেই লাইন জাইন আছে। দেখেন না একবার শেখ হাসিনার কাছে জমি চাইছিল, জমি চাইছে কেন? লাইন জাইন আছে ভিতরে ভিতরে, পরে বলতে জমিটা নেয় নাই। যাই হোক, এগুলো রাখতে হয় ভাই সেফ জোনে থাকার জন্য। উনি সংসদে যায় কিন্তু ফাটাবে, আবার সংসদে যাইতেছে কে? পাটোয়ারি। হায় হায়, শ্যাডো সরকারের কোন মন্ত্রিত্বটা পাচ্ছে জানেন? মির্জা আব্বাস সাহেব যে মন্ত্রী পদটা পাইতে যাচ্ছে, ঠিক সেম মন্ত্রী পদটা পাইতে যাচ্ছে পাটোয়ারি, শ্যাডো সরকারের সেম মন্ত্রী পদটা নিয়ে ওই মির্জা আব্বাসের পিছনে লাগবে। মির্জা আব্বাস কোনো ভুল পথে যায় কিনা? হায় হায়, সংসদে যায়ও মুক্তি নাই। হ্যাঁ, 8 আসনে ওনার ঘরের সামনে যায় যেভাবে ঢোল পিটায় পিটায় নাচছে, একই কাজ তো করবে এই সংসদে যায়, তবে ভদ্রভাবে, মার্জিত ভাবে, ওইখানে তার লাফালাফি করতে পারবে না। যাই হোক ভাইজান, দেখেন আমি একজন ভাগ্যবান মানুষের কথা বলবো আজকে, ভিডিওটা বেশি বড় করবো না। হ্যাঁ, উপরওয়ালা ওনার ভাগ্যটা এত সুন্দর ভাবে লেখা রাখছে যেটা আমরা বুঝতে পারি না। আমরা অনেক ট্রল করছি, তাচ্ছিল্য করছি, অনেক রকম কথা বলছি, কাকে নিয়ে? আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পু সাহেবকে নিয়ে। কিন্তু ওনার ভাগ্যটা দেখেন কত বড় ভাগ্য। উনি গত 3 বছরে 3টা সরকারে শপথ পড়াইতে যাচ্ছে, 3টা সরকার, 2টা অলরেডি পড়ায় ফেলছে, আরেকটা সামনে আগামীকালই মনে হয়। প্রথমকে শেখ হাসিনা 2024-এর ওই দিনের ভোট রাতে যেটা হয়ে গেছিল, সেটা শপথ কিন্তু উনি পড়াইছে প্রধানমন্ত্রীকে। তারপরে কে? প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস স্যার, ওনাকেও কিন্তু এই ছুপ্পু সাহেব শপথ পড়াইছে। আবার দেখেন আগামীকাল যেটা আমি শুনতেছি, উনি শপথ পড়াবে তারেক রহমান সাহেবকে। ভাগ্যটা কেমন চিন্তা করেন। নিশ্চয়ই কোন একটা ভালো কাজ তো জীবনে করছেই, নাহলে এত বিপদ আপদের ভিতর দিয়া যায় এই সম্মান পাওয়া, এটা তো একটা ইতিহাস, রেকর্ড থাকবে, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। 3 বছরে 3টা সরকারে শপথ পড়াইছে। জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে সফলতা, এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এক 2 নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরওয়ার্দীতে একটি অনুষ্ঠান করেছিল, সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, এরপর চরমনাই পীর সাহেব জামাত, যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত, এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন, জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায় কার ইশারায় মামুনুল হক চলে গেল, কিসের ইশারায় কার ইশারায় চরমনাই পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল, পরীক্ষিত তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্যান্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পিছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তার কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাতের অন্যান্য এনসিপি যারা লোকজন, তারা ইউনূস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাস মার, টিএস এলাকা ওয়া তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আদিবাসী কথাবার্তা বলেছে, তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না। তখন যদি তাদের সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চকক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপি যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা সম্পন্ন হবে। ফলে যে জামাতকে এখন পরাজিত মনে করা হচ্ছে, যে জামাতকে এখন যাকে বলা হয় বিরোধী দল মনে করা হচ্ছে, সেই জামাত যে গণেশ উল্টে দিতে পারবে না তা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে নির্বাচনের যে ফলাফলটা হলো, আমি মনে করি যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, ম্যাটিকুলাস ডিজাইনের একটা ফার্স্ট পর্ব এটা শুরু হলো। আর পরবর্তী পর্বগুলো কিভাবে চলবে অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। শাবাশ তারেক রহমান সাহেব,
সাব্বাস। নির্বাচন পরবর্তী প্রথম সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে তারেক রহমানের বাজিমাত। আসলে আমরা এতদিন এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিলাম, এমন এক উত্তর আজকে তারেক রহমান ভারতীয় সাংবাদিককে দিয়েছেন, যা শোনার পর দেশের একজন নাগরিক হিসেবে তারেক রহমান সাহেবকে প্রথম সংবাদ সম্মেলনেই স্যালুট জানালাম। আমরা সত্যিকার অর্থে এমন প্রধানমন্ত্রী চাই, যিনি দেশের কথা ভাববেন, দেশের জনগণের কথা মাথায় রেখে তারপর পৃথিবীব্যাপী সম্পর্কের চিন্তা ভাবনা করবেন। ভিউয়ার্স, আপনারা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। আজকে তারেক রহমান নির্বাচন পরবর্তী সময়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারেক রহমানের সামনে দাঁড়িয়ে ভারতীয় একজন সাংবাদিক প্রশ্ন করে বলেছেন, নির্বাচন তো হয়ে গেল, এখন আপনারা সরকার গঠন করবেন, এখন ভারতের ব্যাপারে আপনাদের পলিসি কেমন হবে, আপনাদের পররাষ্ট্র নীতি কেমন হবে, যেহেতু ভারত আপনাদের নিকটবর্তী বড় একটি প্রতিবেশী, এখন এই দেশের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন হবে, অর্থাৎ ফরেন পলিসি, এই সব কিছু নিয়ে হচ্ছে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছেন। এর জবাবে তারেক রহমান বলেছেন, ভারত এবং বিদেশ মানে অন্যান্য দেশ, যে কোনো দেশই হোক না কেন, প্রথমে আমার দেশের জনগণের স্বার্থটা আমি দেখবো, আমার দেশের জনগণের আগ্রহটা আমি দেখবো, আমার দেশের জনগণের পছন্দটা আমি দেখবো, এরপর আমি সিদ্ধান্ত নিব কোন দেশের সাথে কেমন সম্পর্ক হবে বা ভারতের সাথে কেমন সম্পর্ক হবে। ভেবে দেখেছেন কত চমৎকার উত্তর? ভারতীয় সাংবাদিক হয়তো ভেবেছিলেন ভারতকে তারেক রহমান তেল মেরে কথা বলবেন, অনেক দাদা দাদা করে কথা বলবেন, মানে বুঝেনি তো, ভারত যেহেতু আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ, এই আশেপাশে যে কয়েকটা দেশ আছে তার মধ্যে অন্যতম বড় দেশ, অর্থনৈতিক দিক থেকে কিংবা সামরিক দিক থেকে সব ক্ষেত্রে ভারত একটু উপরে আছে। তো সেই জায়গা থেকে ভারতীয় সাংবাদিক হয়তো মনে করেছিলেন আমরা ভারতকে সাথে নিয়ে চলবো, আমরা ভারতের কথা মতোই চলবো, এমনটা তারেক রহমান বলবেন। আসলে তারেক রহমান এমনটা বলেননি। তারেক রহমান চমৎকার উত্তর দিয়ে বলেছেন, আমার দেশের জনগণের ইন্টারেস্ট হচ্ছে আগে, আমার দেশের জনগণের আগ্রহ হচ্ছে আগে, আমার দেশের জনগণ যা চায়, আমার দেশের জনগণ যেমনটা পছন্দ করে, আমার দেশের জনগণের স্বার্থ যেমনটা হবে বা আমার দেশের জনগণের স্বার্থ অনুযায়ী আমি পৃথিবীব্যাপী আমি আমার পররাষ্ট্র নীতি পরিচালনা করব বা আমার সরকারের পররাষ্ট্র নীতি এমনটাই হবে। সো এটাই হচ্ছে গিয়ে তারেক রহমানের আপাতত আমার মনে হচ্ছে একটা দারুণ একটা ডেলিভারি ছিল। ভারতীয় সাংবাদিকের প্রশ্নে তারেক রহমান এমন কথা বলবেন এটা অন্তত আমি ভাবি নাই। অনেকেই হয়তো অনেক রকমের ভাবতে পারেন, বাট তারেক রহমান আজকে আমার মন জয় করে নিয়েছেন। মোদিজি যা ভেবেছিলেন বা যা ভাবতেছেন হয়তো পরবর্তী বাংলাদেশকে নিয়ে, সেটা হয়তো বা খুব একটা সোজা হতে চলেছে না, অনেক কঠিন রাস্তায় হয়তো পাড়ি দিতে হবে। বিগত 1.5 বছর ধরেই তো মোদিজি নানাভাবে বাংলাদেশের সঙ্গে আসলে কুলিয়ে উঠতে পারছেন। এখন তারেক রহমানের পররাষ্ট্র নীতি কেমন হবে সেটা তো সময় বলে দেবে। এখন প্রথম যে সংবাদ সম্মেলন ছিল, আপাতত আমি তারেক রহমানের বক্তব্যে একদম 100% স্যাটিসফাই। নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় ঐক্যজোট এবং সারা বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামাত ইসলাম এই দাবিটি খুব বেশি উচ্চকিত করতে পারেনি, কারণ তাদের হাতে কোনো মিডিয়া ছিল না। আর সন্ধ্যার পর থেকেই মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়েছিল এই মিডিয়াকুর মাধ্যমে ফলাফল আটকে দিতে। এই অভিযোগ জামাত ইসলাম শুরু থেকেই করে আসছিল এবং আমরা এটি দেখেছি। 11 দলীয় জোটের এই অভিযোগ যখন বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল সমাজ তারা পাশ কেটে যেতে চাচ্ছিল, অগ্রাহ্য করছিল, আমলে নিতে চাচ্ছিল না, এবং তারা এটি বলতে চেষ্টা করছিল যে প্রত্যেক নির্বাচনের পরেই প্রত্যেকেই এ ধরনের কথা বলে। সর্বশেষ 11 দলীয় জোটের এই অভিযোগ সত্যে প্রমাণিত হলো। এটা জেনতেন কোনো যদু এই সত্যতা প্রকাশ করেন নাই। এই সত্যতার স্বীকৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবি। এটি একটি আন্তর্জাতিক সংগঠন, আপনারা জানেন। বাংলাদেশে তার শাখা, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নির্বাচন পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমস্ত বিষয়গুলোকে একসাথে করে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছে। আপনারা ইতিমধ্যে সবাই সেই সাংবাদিক সম্মেলনটি শুনেছেন, দেখেছেন। জামাতের অভিযোগের সাথে টিআইবির ওই রিপোর্ট হুবহু মিলে গেছে। বরং কোনো কোনো ক্ষেত্রে জামাত যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, এনসিপি যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, 11 দল যতটুকু অভিযোগ উত্থাপন করতে পারে নাই, তার থেকেও ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে টিআইবি রিপোর্টে। আর টিআইবির এই রিপোর্ট যখন উঠে এসেছে, এই রিপোর্ট প্রকাশ হওয়ার সাথে সাথে ইসি এবং বিএনপি উভয়ই একটি বিপাকের ভিতরে পড়ে গেছে, তাদের কপালে একটা ভাঁজ পড়ে গেছে। ইলেকশন কমিশন তো রীতিমতো তার থরথরি কম্প শুরু হয়ে গেছে যে এইরকম হম্বিতম্বি করলাম, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ একটা নির্বাচন উপহার দিতে চাইলাম, সেই নির্বাচনে এই অবস্থা। 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলে আসা হচ্ছিল, বারবার দাবি করা হচ্ছিল যে এটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা এই বর্তমান ইসিরও নাই, অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই। কারণ নির্বাচনটা হচ্ছিল বিগত 3টি নির্বাচন যারা করে দিয়েছিল, রাতের ভোট, আমিডামি ভোট এবং বিনা ভোটে 151 জন ক্যান্ডিডেট পাস করার মতো ভোট যারা করে দিয়েছিল, সেই লোকগুলোই এবারে নির্বাচনে দায়িত্ব পালন করেছে। তাহলে তাদের কাছ থেকে কোন ধরনের নির্বাচন আশা করা যায়? বারবার তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেও ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার কেউ এটিতে কর্ণপাত করেনি। ফলে বিএনপির সাথে তাদের এক ধরনের একটা নেগোসিয়েশন হয়, সেই নেগোসিয়েশনের ভিত্তিতেই এই নির্বাচনটি করা হয়। টিআইবি রিপোর্টে কি উঠে এসেছে, তারা কি বলেছে, সেই বিষয়টি আমি আপনাদের কাছে একটা করে বলবো। তার আগে আরেকটু কথা, যেটা এখানে সম্পূর্ণ কথা বলে নেওয়া ভালো। এই নির্বাচনটা সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করেছে। সারাদিন মাঠের যে ইলেকশনটা, ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা, এইখানে সেনাবাহিনী চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার এবং তারা ঝঞ্ঝাট মুক্ত, গোলযোগ মুক্ত একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা কিছুটা সফল হলেও একেবারে অজপাড়া গায়ে যেখানে যেখানে কিছু কিছু জায়গায় তারা সেখানে যায়নি। তো যখন সেখানে যায় নাই, ওই জায়গাগুলোতেই জয় পরাজয় নির্ধারণ হয়েছে, এবং এটা কিন্তু প্রিপ্ল্যান, পূর্ব নির্ধারিত ভাবে এটি হয়েছে। আর তার চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছে ভোট গণনার ক্ষেত্রে গিয়ে। এখন টিআইবি রিপোর্টে কি উঠে এসেছে? ইফতেখারুজ্জামান তার যে রিপোর্টটি প্রকাশ করেছে টিআইবির, সেখানে তিনি দেখিয়েছেন যে এই ইলেকশন পরবর্তী সময়ে, আমি নিচের দিক থেকে আগে বলছি, বেশি গুরুত্বপূর্ণগুলো পরে বলছি, ইলেকশন পরবর্তী সময়ে
সহিংসতার ঘটনা ঘটেছে 125টি, অর্থাৎ নির্বাচন যে 12 তারিখে হয়েছে 12 তারিখ সন্ধ্যার পর থেকে 16 তারিখ পর্যন্ত মারামারি, অগ্নিসংযোগ, প্রতিপক্ষের বাড়িতে হামলা, মারধর, হত্যা, অগ্নিসংযোগ, এই ধরনের ঘটনা ঘটেছে 125টি। আর এটি কারা ঘটিয়েছে আপনারা সবাই জানেন, টিআইবি সেটা তুলে ধরেছে, পুরাটাই বিএনপি ঘটিয়েছে, অন্য কেউ এখানে তো দায়ী নয়। এর জন্য অবশ্য জনাব তারেক রহমান তিনি ভালো একটি উদ্যোগ নিয়েছেন, কয়েকজনকে বহিষ্কার করেছেন, কয়েকজনকে আইনের হাতে সোপর্দ করেছে। আজকেও কোনো একটা জায়গায় একটা পুরা ইউনিয়নের কমিটি ধরে বাতিল করা হয়েছে, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই অবস্থা। তার মানে টিআইবির যে রিপোর্ট এবং বিএনপির যে এই যে বহিষ্কার বা কমিটি স্থগিত করা যেহেতু এক হয়ে যাচ্ছে, তার মানে এই রিপোর্টের সত্যতা আছে। যেদিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হলো সেদিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে 99%। বুঝতে পারছেন তাহলে কি মার্কা নির্বাচন হয়েছে? 99% আচরণ বিধি লঙ্ঘন হয়েছে, কোনো পদক্ষেপ নিতে পারেনি, কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা দেখিনি কি ব্যবস্থা, আপনারা কি শুনেছেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? প্রতিপক্ষের এজেন্টকে কেন্দ্রের ভিতরে থেকে বের করে দিয়েছে বা ঢুকতে দেয় নাই, এজেন্ট দিতে দেয় নাই, এরকম ঘটনা ঘটেছে 14.3%। সংখ্যাটা কিন্তু একটু মাথায় রাখবেন আপনারা, 14.3% কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টকে ঢুকতেই দেয়নি। তাহলে এই 14.3% আপনি যে কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রকে ভাগ দেন, 14.3% করেন তো 53টা আসন জামাত যে ঘোষণা দিয়েছে যে 53টা আসনে ফল পাল্টে দেওয়া হয়েছে, ওই জায়গায় যায় কিনা? ওই জায়গায় চলে যাবে, মিলে যাবে, একদম সেলফেলায় মিলে যাবে, না মেলার কোনো সুযোগ নাই। এইবার সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি সেটা হচ্ছে ভোট গ্রহণ শুরু হবার আগেই পূর্ব থেকে ব্যালটে সিল মারা ছিল, অর্থাৎ সিল মারা ব্যালট বাক্সের ভিতরে ঢোকানো হয়েছে, এর সংখ্যা হচ্ছে 14.3%। এটি আমি কিন্তু বানিয়ে বলছি না, আপনারা যে কেউ টিআইবি রিপোর্ট দেখে নিতে পারবেন। তাহলে বাংলাদেশের জনগণের দোষ দিয়ে লাভ নাই। অনেকেই জনগণকে দোষারোপ করতেন যে জনগণ ভোট দেয় নাই, জনগণ সাদাবাজদের ভোট দিল, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন। জনগণ ভোট ঠিকই দিয়েছে, কিন্তু জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে নাই। আমাদের এই জাতির আসলে দুর্ভাগ্য যে এই জাতি কোনোদিন ভালো হবে না। 17 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, এরাও ভোট দিতে পারে নাই, ওরাও ভোট দিতে পারে নাই, অথচ সেই মানুষগুলো এই সুযোগ পেয়ে আবার তারা আরেকজনকে ভোটদান থেকে তারা বিরত রাখলো, ভোট দিতে দিল না, ভোটাধিকার প্রয়োগ করতে দিল না। 21.5% জাল ভোট পড়েছে। আপনি হিসাব মিলান, এবার কিভাবে ক্ষমতায় এসেছেন হিসাব মিলান। আর সবচেয়ে মারাত্মক যে অভিযোগটা, যেটা সচরাচর ঘটে কিন্তু সেটা পার্সেন্টেজ থাকে কম, কেন্দ্রে যেতে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে 46.5%। চিন্তা করতে পেরেছেন? অর্থাৎ 46.5% মানুষকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। তারা ভোট দিতে গেছে, যাচ্ছে পথে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এই যে এতগুলো অপকর্ম, এতগুলো অনিয়ম, এই সবগুলো ঘটেছে কাদের দ্বারা ঘটেছে? শাসক দলের দ্বারা ঘটেছে। মিডিয়াগুলো এগুলো কোনো প্রচারণায় আনে নাই, কোনো প্রচার করে নাই। আমরা যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে টিআইবি যে রিপোর্টগুলো বলছে এগুলো কিন্তু সব আমরা দেখেছি আগে থেকেই, কিন্তু আমাদের কাছে তো পার্সেন্টেজ ছিল না, আমরা জানতাম না যে এত বড় শুভঙ্করের ফাঁকি হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।